বন্ধুরা, আমরা সবাই জানি জীবনে সফল হতে গেলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কতটা জরুরি। কিন্তু সঠিক সময় কোন সঠিক মানুষটাই বাকি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই বাকি। আজকের এই ভিডিওতে লিও টলস্টয়ের কালজয়ী গল্প দ্য থ্রি কোয়েশ্চেন্স এর দ্বিতীয় পর্বে আমরা দেখব রাজার এই তিনটি প্রশ্নের উত্তরে জ্ঞানী মানুষেরা কি বলেছিলেন এবং কেন সেই উত্তরগুলো রাজাকে সন্তুষ্ট করতে পারেনি। চলো শুরু করা যাক আজকের আলোচনা সঠিক উত্তরের সন্ধানে। তো গত পর্বে আমরা জেনেছিলাম যে রাজা যখন তার রাজ্যে ঘোষণা করে দিলেন যে তিনটি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। সেই জন্যে জ্ঞানী মানুষেরা, যারা বিজ্ঞ ব্যক্তি ছিলেন, তারা রাজ দরবারে আসলেন এবং তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। তা আজ আমরা দেখব সেই ভিন্ন ভিন্ন উত্তরগুলো কি ছিল। তো সবাই তোমরা ফলো করো বইটা। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন প্রথম প্রশ্নের জবাবে, রিপ্লাই জবাব, দ্য ফার্স্ট কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাবে some said that to know the right time for every action. Some said, কেউ কেউ বললেন that যে to know, এটা জানতে, the right time, সঠিক সময় জানতে, for every action, প্রত্যেকটা কাজের। মানে কেউ কেউ বললেন যে প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে আগে থেকেই বানিয়ে ফেলতে হবে। এখানে ড্র আপ বলতে বানিয়ে ফেলা বা প্রস্তুত করে ফেলা। ইন অ্যাডভান্স বলতে আগে থেকেই, পূর্বেই, আগে থেকেই, আগে ভাগেই বানিয়ে ফেলা উচিত। কি বানিয়ে ফেলা উচিত? এ টেবল অফ ডেজ, একটি দিনের তালিকা। মান্থস, একটি মাসের তালিকা। অ্যান্ড ইয়ার্স, এবং একটি বর্ষের বা একটি বছরের তালিকা। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং জীবনযাপন করতে হবে খুবই কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট, মানে যে লিস্ট বানিয়েছেন ওই লিস্ট অনুযায়ী। মানে কেউ কেউ কি বললেন যে রাজাকে সঠিক কাজের সঠিক সময় জানার জন্যে একটা দিন, মাস কিংবা একটা বছরের তালিকা বানিয়ে সেই তালিকার নির্দেশ অনুযায়ী সেই রাজাকে কঠোরভাবে নিয়ম পালন করে তার জীবনটা যাপন করতে হবে। অনলি দাস, শুধুমাত্র সেইভাবেই, সেড দে, তারা বললেন, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। এভরিথিং, সব কিছু, প্রত্যেকটা কাজ তার সঠিক সময়ে করা যাবে। প্রপার টাইম বলতে সঠিক সময়। তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার আমরা পেয়ে গেলাম। আদার্স ডিক্লেয়ার্ড that it was impossible to decide beforehand the right time for every action. অন্যরা আবার কি বলল? প্রথম কোশ্চেনেরই অন্যরা ভিন্ন ধরনের উত্তর দিল। অন্যরা বলল, আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা ঘোষণা করলো, দ্যাট, যে, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড বিফোরহ্যান্ড, বিফোরহ্যান্ড মানে আগে ভাগেই, আগে ভাগেই সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা ইম্পসিবল, অসম্ভব, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের আগে ভাগেই সঠিক সময় জেনে নেওয়াটা একেবারেই অসম্ভব, এটা সম্ভব নয়। বাট দ্যাট, কিন্তু, নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইমস, কিন্তু এখানে একটা শর্ত লাগিয়ে দিলেন। সে সঠিক সময় জানা না গেল তো কি হলো, তাই বলে কি রাজা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিবেন? না, সেই জন্য ওনারা কি বলছেন? নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্ভড ইন আইডিয়াল পাস্ট টেন্স। আইডিয়াল পাস্ট টেন্স মানে অলসতায় দিন কাটানো, অলসতায় দিন কাটানো। তো একজনকে কখনোই আলস্যময় জীবনযাপন করা উচিত নয়। One should always attend to all that was going on. একজনকে অবশ্যই সমস্ত
কাজকর্ম, সমস্ত ইভেন্টটা জীবনের আমাদের কাজকর্ম, প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তে যেই সব কাজকর্মগুলো আমাদের রয়েছে প্রত্যেকটাকেই অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটাকেই আমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে করতে হবে। অ্যান্ড দেন, এবং তারপর ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং সেই কাজটি করুন যেটা সবচাইতে প্রয়োজনীয়। নিডফুল মানে এখানে প্রয়োজনীয়, মোস্ট নিডফুল মানে সব থেকে প্রয়োজনীয় বা সব থেকে গুরুত্বপূর্ণ। আদার্স এগেইন, অন্যরা আবারও said দ্যাট, বললেন যে, হাউএভার, যদিও, অ্যাটেন্টিভ, হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, জার মানে রাজা যতটাই অ্যাটেন্টিভ হোক না কেন, হোয়াট ওয়াজ গোয়িং অন, যা কিছু হতে চলেছে সেগুলোর প্রতি যতটাই তিনি অ্যাটেন্টিভ হোক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তবুও একজনের পক্ষে সঠিক কাজের, প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা সেটা আগে থেকে ডিসাইড করা, সিদ্ধান্ত নেওয়া অবশ্যই অসম্ভব, কোনো মতেই সম্ভব নয়। বাট কিন্তু হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, ওনার থাকা উচিত একদল সভাসদ। সভাসদ মানে কি? রাজদরবারে যেনারা রাজাদেরকে পরামর্শ দান করেন বা পরামর্শদাতা হিসাবে থাকেন তাদেরকেই কাউন্সিলর বলা হয়। তো সেই কাউন্সিলের একটা সভা থাকা উচিত। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা রাজাকে সাহায্য করবেন। হু উড হেল্প হিম, যারা উনাকে সাহায্য করবেন, টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক সময় নির্ধারণ করার জন্যে, ফর এভরিথিং, প্রত্যেকটা কাজের। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম এখানে আমরা 2-3 ধরনের উত্তর পেলাম। কোনো কোনো ব্যক্তি বললেন সঠিক সময় খুঁজে বার করার জন্যে দিনলিপি দরকার, মাসলিপি দরকার এবং বর্ষলিপি দরকার। আবার কেউ কেউ বললেন না, এটা ডিসাইড করা অবশ্যই অসম্ভব, আগে ভাগেই কোনো কাজের সঠিক সময় কেউ বলে দিতে পারে না। আবার কেউ কেউ বললেন আগে ভাগে এটা বলে দিতে পারে না, এটা সঠিক, কিন্তু তার উচিত কিছু কাউন্সিলর বা সভাসদগণ রাখা উচিত যারা ওনাকে হেল্প করবেন সঠিক সময় খুঁজে পাওয়ার জন্যে। তাহলে এই গেল আমাদের প্রথম প্রশ্নের জবাব। আমরা আরেকটু দেখতে পাবো, প্রথম প্রশ্ন নিয়ে অনেকটাই ঘাটাঘাটি হবে, তো দেখি। বাট দেন এগেইন, কিন্তু আবারও, আদার সেড, অন্যরা বললেন, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেইড বিফোর এ কাউন্সিল, কিন্তু কোনো কোনো কাজ আছে, বলছে দেয়ার ওয়ার সাম থিংস, কিছু কিছু জিনিস আছে, হুইচ কুড নট ওয়েট, যারা অপেক্ষা করে না, যে জিনিসগুলো অপেক্ষা করে না, টু বি লেড বিফোর এ কাউন্সিল, একটা সভাসদের আলোচনার কোনো সময়ের অপেক্ষা করে না। মানে এখানে বলতে চাইছে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার যে ঘটনাটা, কোনো এক জায়গায় মানুষ একটা বিপদে পড়েছে, তাহলে বলো মানুষ কি বিপদে পড়েছে সেই সময় কি একজন সভাসদ, একদল সভাসদগণ বসবেন, তারপর আলোচনা করবেন, তারপর কি সেটা সিদ্ধান্ত নেবেন? অবশ্যই না। মনে করেন রাজা গাছে ঝুলে আছে, এবার গাছ থেকে রাজা কিভাবে উঠবে, রাজা কিভাবে গাছ থেকে নামবে, কিভাবে উদ্ধার হবে, সেই বিষয়ে ভাবতে গিয়ে কি আগে থেকে কি 1 মাস ধরে কাউন্সিলররা কি করে আলোচনা করবে? কি অবশ্যই না। সঙ্গে সঙ্গে ডিসাইড করতে হবে, তাৎক্ষণিকভাবে ডিসাইড করতে হবে রাজাকে কিভাবে বাঁচানো যায়। এখানে সেই কথাটাই বলা রয়েছে। তো এখানে কিছু লোক বলল যে কিছু কিছু কাজ আছে যেগুলো সভাসদগণের আলোচনার অপেক্ষা রাখে না, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, একজনকে তাৎক্ষণিকভাবে অ্যাট ওয়ান্স বলতে তাৎক্ষণিকভাবে ডিসাইড, সিদ্ধান্ত নিতে হয়, ওয়েদার টু আন্ডারটেক দেম, হ্যাঁ, তা সেই সব কাজগুলোকে করা উচিত হবে অর নট, কি উচিত হবে না, তাৎক্ষণিকভাবে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেগুলো সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজনের অবশ্যই আগেভাগেই জানা থাকা উচিত, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, আগেভাগেই জানা থাকা উচিত ভবিষ্যতে কি হতে চলেছে, একটু বাদেই কি হতে চলেছে, এটা আগেভাগেই জেনে রাখা উচিত,
জেনে নেওয়া উচিত। কিন্তু তোমরাই বলো, কেউ কি ভবিষ্যতের কথা বলতে পারে? আগামী 1 ঘন্টা পর কি হবে কেউ কি জানে? আগামী 1 মাস পর কি হবে কেউ কি জানে? কেউ জানে না। কিন্তু কে বলে দেবে কথা? দেখো এরা বলবে, ইট ইজ অনলি ম্যাজিসিয়ানস। ম্যাজিসিয়ানস মানে কি? জাদুকর। তাহলে এটা হলো একমাত্র জাদুকর হু নো দ্যাট, যে জানে ভবিষ্যতে কি হতে চলেছে। অ্যান্ড এবং দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তো সেই জন্যে প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিসিয়ানস, একজনকে অবশ্যই একজন জাদুকরের পরামর্শ নেওয়া উচিত। ক্লিয়ার? নিশ্চয়ই আমরা এতক্ষণে প্রথম প্রশ্নের জবাবে কি কি পেলাম সবাই বুঝে গেছি, কোনো সমস্যা নেই। চলো আমরা দ্বিতীয় প্রশ্নের জবাবে কে কি বলল সেগুলো একটু শুনে নিই। ইকুয়ালি, সমানভাবে, ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন্স। ইকুয়ালি মানে সমানভাবে, ভ্যারিয়াস ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরেও ভিন্ন ভিন্ন জবাব আসলো, ভিন্ন ভিন্ন উত্তর আসলো। সাম সেড, কেউ কেউ বলল, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, সেই সমস্ত মানুষরা রাজার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, তারা যারা রাজার সভাসদগণ বা কাউন্সিলর মানে কি? সভাসদগণ, রাজার পরামর্শদাতা। রাজ দরবারে যারা সভাসদগণ আছেন তারাই রাজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদার্স, অন্যরা বললেন, দ্য প্রিস্ট, না, অন্যরা বললেন না না না, রাজ দরবারের মানুষরা আর কি করে? ওরা তো শুধু গদিতে বসে থাকে আর বেতন নেয় আর বাড়ি যায়, দু একটা কথা বলে কি বলে না, ওরা হবে না। হবে কি? গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো প্রিস্ট, পুরোহিতরা। কারণ ওরা আমাদের জন্য মন্দিরে দেবতাদের কাছে, আমাদের ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করে, ঈশ্বরের আরাধনা করে এবং আমাদের রাজ্যের কল্যাণের স্বার্থে, রাজার কল্যাণের স্বার্থে অনেক কিছু করে। তাহলে প্রিস্ট, পুরোহিতরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদার্স, অন্যরা বললেন, দ্য ডক্টরস। অন্যরা কি বলছেন? না, সভাসদগণ, পুরোহিতেরা আবার কি করে? এরা শুধু শুধু খায় আর বসে থাকে, এদের কোনো কাজ নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি কেউ হয়, কেউ থেকে থাকে, সেটা হলো ডাক্তার। কারণ ডাক্তার আমাদের জীবন বাঁচায়, অবশ্যই সত্য কথা যে ঈশ্বরের পর জীবনদাতাকে ডাক্তার, তাই তো? হোয়াইল সাম সেইড দ্য ওয়ারিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যেখানে কেউ কেউ বললেন যোদ্ধা, সৈনিকরা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেন বলল একথা? কারণ সৈনিকরা শত্রু সৈন্যদের হাত থেকে আমাদের রাজ্যকে প্লাস রাজাকে প্লাস রাজ্যের জনগণকে বাঁচিয়ে থাকে, সেজন্য এরকম বলল। তাহলে আমরা কি কি পেলাম? দ্বিতীয় প্রশ্নের জবাবে পেলাম, কেউ কেউ বলল কাউন্সিলর, কেউ কেউ বলল প্রিস্ট বা পুরোহিতরা, আবার কেউ কেউ বলল ডাক্তাররা, আবার কেউ কেউ বলল না, এরা কেউই হবে না, ওয়ারিয়র বা সৈনিকরাই প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবার চলে আসি তৃতীয় প্রশ্নের জবাবে কি পাচ্ছি আমরা। To the third question, তৃতীয় প্রশ্নে, as to what was the most important occupation, তৃতীয় প্রশ্নে কি ছিল? সবচাইতে গুরুত্বপূর্ণ অকুপেশন মানে কি? পেশা বা কাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। হ্যাঁ, সাম রিপ্লাইড, কোনো ব্যক্তি, কোনো মানুষ রিপ্লাইড, উত্তর দিলেন, জবাব দিলেন, দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। তাহলে পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো বিজ্ঞান, যেটা বিজ্ঞান চর্চাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। কতকটা এটা ঠিক বলা যায়। কেন? কারণ বিজ্ঞানের অগ্রগতি ছাড়া মানুষ কিন্তু এতদিনও উন্নতি সাধন করতে পারত না, মানুষের জীবনকে আরো সহজ করতে পারত না। হ্যাঁ, আদার সেইড,
অন্যরা বললেন ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অন্যরা বললেন এটা হলো যুদ্ধক্ষেত্রে পারদর্শিতা। স্কিল মানে পারদর্শিতা, দক্ষতা, ইন ওয়ারফেয়ার মানে কি যুদ্ধে, যুদ্ধে পারদর্শিতাই হলো প্রধান কাজ। হ্যাঁ, কেন বললো এই কথা? কারণ আগেকার দিনে যুদ্ধে পারদর্শী না হলে কিন্তু নিজের রাজ্য খোয়াতে হতো, রাজাকে নিজের রাজ্য খোয়াতে হতো, রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হতো। এজন্যে যুদ্ধের দক্ষতা সকলেরই প্রয়োজন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা। কারণ শত্রুদের পক্ষ থেকে নিজেদেরকে বাঁচাতে হলে যুদ্ধ করা জানতে হবে। অ্যান্ড আদার্স, এবং অন্যরা বললেন এগেইন, আবারও, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ। ওই যে সেই ব্যক্তিরাই বলল, কিন্তু যারা পুরোহিত বলেছিল ওরাই কিন্তু বলবে যে কী বলেছিল, রিলিজিয়াস ওরশিপ, ধর্মীয় আরাধনা। ওরশিপ মানে আরাধনা করা, প্রার্থনা করা ইত্যাদি, ঠিক আছে? তো ধর্মীয় আরাধনা বা প্রার্থনাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, কেননা ঈশ্বরই সমস্ত শক্তির অধিকারী। সমস্ত শক্তি কোথা থেকে আসছে? ঈশ্বর থেকে। তাই ঈশ্বরের কাছে যদি আমরা প্রার্থনা করে শক্তি, আশ্রয় এবং আমাদের বিপদের সময় ঈশ্বরকে আরাধনা করি, তবেই আমরা সেখান থেকে সঠিকভাবে সঠিক সময়ে আমরা সাফল্য লাভ করতে পারবো। তো এই গেল তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নের জবাবে আমরা কি পেলাম? কেউ বলল যুদ্ধে পারদর্শিতা, কেউ বলল ধর্মীয় আরাধনা, আর কেউ বলল বিজ্ঞান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, বিজ্ঞান চর্চা। তো চলে আসি, সমস্ত প্রশ্নের জবাব তো পেয়ে গেলাম। এবার দেখি রাজা আমাদের জারবাবু এনাতে এই সব কথাতে সন্তুষ্ট হতে পেরেছিলেন কি পারলেন না। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর ভিন্ন ভিন্ন হওয়ায়, বিং ডিফারেন্ট হওয়ায়, ভিন্ন ভিন্ন হওয়ায়, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, আমাদের রাজা সাহেব, আমাদের জার মহাশয় কারো সাথেই একমত হলেন না। এগ্রি হওয়া মানে কি? একমত হওয়া। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, রিওয়ার্ড মানে পুরস্কার, পুরস্কার কাউকেই দিলেন না, নান মানে কাউকেই না। বাট কিন্তু স্টিল উইশিং দ্য ফাইন্ড দ্য রাইট আনসার টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু এখনও মনে মনে তার আকাঙ্ক্ষা রয়ে গেল। উইশিং মানে আকাঙ্ক্ষিত হওয়া, কাঙ্ক্ষিত হওয়া। তিনি এখনও মনে মনে আকাঙ্ক্ষা করছেন রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নের সঠিক উত্তরের আকাঙ্ক্ষা তিনি এখনও করছেন। মনে মনে তার সঠিক উত্তরের বাসনা তিনি এখনও করছেন। হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিলেন টু কনসাল্ট আ হারমিট, একজন হারমিতের কাছে। হারমিত মানে কি? সন্ন্যাসী। যারা আমরা দেখেছি যারা সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় লিপ্ত থাকে, চুলদারি বড় হয়ে যায়, বড় বড় জট পাকানো চুল থাকে, তাদেরকে আমরা কি বলে থাকি? সন্ন্যাসী বলে থাকি। তারা বিভিন্ন গাছের তলায় বসে ঈশ্বরের আরাধনা করে, ধ্যান করে দিব্য লাভ করে থাকেন। তো রাজা ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, না এইসব ব্যক্তি দিয়ে কাজ হবে না, একজন বিজ্ঞ সন্ন্যাসীর কাছে আমাকে যেতে হবে আমার সঠিক উত্তর পাওয়ার জন্যে। তো তিনি ডিসাইড করলেন কনসাল্ট আ হারমিত। কনসাল্ট মানে পরামর্শ করা, ঠিক আছে? তো ওয়াইডলি রিনাউন্ড, যিনি পরিচিত ছিলেন, বিখ্যাত ছিলেন ফর হিজ উইজডম, তার বিজ্ঞতার জন্যে, তার জ্ঞানের জন্যে তিনি সারা রাজ্যে, সারা বিশ্বে, হ্যাঁ, তিনি পরিচিত ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন ওখানেই, ওনার কাছেই যাবেন। দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড, সন্ন্যাসী লিভড বসবাস করতেন ইন আ উড, একটি বনের ভিতরে, হুইচ হি নেভার কুইটেড, যেটা তিনি কখনোই ত্যাগ করেননি। এমন একটি বনের ভিতরে তিনি বসবাস করতেন যেটা তিনি কখনোই ত্যাগ করেননি, ছেড়ে যাননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক, এখানে কমন ফক মানে কিন্তু সাধারণ জনতা বা সাধারণ জনগণ দেশের। তিনি কিন্তু কোনো দামি মানুষকে, রাজাকে, রাজার মন্ত্রীকে, কোনো দামি মানুষকে গ্রহণ করতেন না। রিসিভড মানে গ্রহণ করা, বলছে হি রিসিভড নান বাট কমন ফক, তিনি সাধারণ মানুষদের ছাড়া অন্য কাউকে গ্রহণ করতেন না, অন্য কারোর সঙ্গে দেখা করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাই
রাজা মহাশয় কি করলেন, চালাকি করে যাতে সন্ন্যাসী মহাশয় বুঝতে না পারে, যে আমাদের রাজা সাহেব আসলে একজন রাজা। তো তিনি কি করলেন, সিম্পল ক্লথেস পুট অন মানে পরিধান করা বা পরা। রাজা আমাদের সহজ সরল, খুবই সাদামাটা সাধারণ মানুষ যেমন পোশাক পরেন সেই পোশাক তিনি পরিধান করলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, তার যে কুঁড়ে ঘর সেটাকে এখানে সেল বোঝাচ্ছে। তো সন্ন্যাসী যেই কুঁড়ে ঘরে থাকে সেই কুঁড়ে ঘরে আর পৌঁছানোর পূর্বেই মানে আগেই, বিফোর রিচিং মানে পৌঁছানোর আগেই, দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি ডিসমাউন্টেড মানে নেমে পড়া, ফ্রম মানে থেকে, হিজ হর্স মানে তার ঘোড়া থেকে। তাহলে তিনি তার ঘোড়া থেকে নেমে পড়লেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কিছু দূর গেলেই হারমিত মানে সন্ন্যাসীর কুঁড়েঘর দেখা যাচ্ছে দূর থেকে। তিনি কি করলেন, তার ঘোড়া থেকে নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড, তোমরা নিশ্চয়ই জানো রাজা কোথাও গেলে সাথে কিন্তু বডিগার্ড যাবে। যেমন নরেন্দ্র মোদী যদি কোথাও বের হন, দেখবা আশেপাশের প্রায় 2 থেকে 3, 5, 6, 10 কিলোমিটার আন্ডারে যত সব মানুষজন থাকে তারা কিন্তু একদম ফুল সিকিউরিটির আন্ডারে থাকে। হ্যাঁ, তো বিভিন্ন কমান্ডো থাকে, হেলিকপ্টার থাকে, আর উনি যেই গাড়িতে যান সেটা কিন্তু একদম বুলেট প্রুফ এবং নিউক্লিয়ার হামলা করলেও সেটা কিন্তু ফাটবে না। তো তেমন রাজা যেখানে যেতেন সাথে কিন্তু বডিগার্ড থাকতো, কারণ বডিগার্ড যদি না থাকে রাজাকে তো যে কেউ মেরে দিয়ে চলে যাবে, তাই না? কত শত্রু আছে রাজার, তো সেই জন্য বডিগার্ড কিন্তু সাথে নিয়ে যান। কিন্তু এইখানে কি ঘটছে, লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তিনি কি করলেন, তার যে বডিগার্ড দেহরক্ষী, বডিগার্ড বলতে এখানে দেহরক্ষীকে তিনি পিছনে রেখে গেলেন। কেন রেখে গেলেন? ওই যে বললাম রাজা সন্ন্যাসী কিন্তু কোনো বড় সম্ভ্রান্ত ব্যক্তিকে কিন্তু গ্রহণ করেন না সাধারণ মানুষ ছাড়া। আর যদি সাথে বডিগার্ড যায়, ঘোড়া যায়, সন্ন্যাসী কিন্তু বুঝে যাবে যে রাজা ইনি আসলে একজন রাজা। ওয়েন্ট অন অ্যালোন, তিনি একাই গেলেন সেখানে। অ্যালোন বলতে একা নিজেই গেলেন, শুধু বডিগার্ড পিছনে থাকলো। তো হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন রাজা সন্ন্যাসীর কাছে পৌঁছালেন, অ্যাপ্রোচ মানে পৌঁছানো, দ্য হারমিত ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তিনি দেখতে পেলেন কি, দ্য হারমিত সন্ন্যাসী ওয়াজ ডিগিং মানে খোঁড়াখুড়ি করা কোদাল দিয়ে। তো খোঁড়াখুড়ি করছিলেন, দ্য গ্রাউন্ড মাটি খুঁড়ছিলেন, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার ছোট্ট কুঁড়ে ঘরের সামনের জমিটা তিনি খনন করছিলেন কোদাল দিয়ে। সিং দ্য জার, রাজাকে দেখে হি গ্রিটেড হিম, তিনি তাকে সম্বর্ধনা বা অভ্যর্থনা জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং আবারও খোঁড়াখুড়ি চালু রাখলেন। কারণ সন্ন্যাসী তো বুঝতে পারেন যে ইনি রাজা, ইনি ভাবছেন সাধারণ কোনো মানুষ, হয়তো কোনো কিছু জানতে এসেছেন, কোনো প্রশ্ন হয়তো জানতে এসেছেন, অনেক মানুষই আসে ওনার কাছে। তো তিনি সেরকম ভেবে রাজাকে অভ্যর্থনা জানিয়ে তিনি আবারও খোঁড়াখুড়ি চালু রাখলেন। দ্য হারমিত ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, তাহলে সন্ন্যাসী কিন্তু খুবই দুর্বল ছিল, একদম থুরথুরে বুড়োর মতো, এবং খুবই দুর্বল ছিল, উইক। আর অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং যতবার তিনি কোদাল মাটিতে আঘাত করছেন, স্টাক মানে আঘাত করা, হিজ স্পেড তার কোদালটা মাটিতে যতবার আঘাত করছিলেন, অ্যান্ড টার্ন আ লিটল আর্থ, এবং একটু মাটি খুঁড়ছিলেন, টার্ন বলতে এখানে মাটি খুঁড়ে ফেলা, এ লিটল আর্থ বলতে এখানে একটু মাটি, অল্প একটু মাটি যেই না খুঁড়ছেন, হি ব্রেথড হেভিলি, তিনি সহজরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন। কেন? কারণ তিনি খুবই দুর্বল, একটা কোদাল মারার পর তিনি হাঁপিয়ে যাচ্ছেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, এবার রাজা এগুলো দেখার পর ওনার কাছে গেলেন, অ্যান্ড সেড, এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি। আই হ্যাভ কাম টু ইউ মানে আপনার কাছে এসেছি। ওয়াইজ হারমিত, ওহে বিজ্ঞ সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি। টু আস্ক ইউ, আপনাকে জিজ্ঞাসা করার জন্য, আস্ক ইউ বলতে এখানে জিজ্ঞাসা করার জন্যে, টু অ্যান্সার 3 কোয়েশ্চেন্স, 3টি প্রশ্নের উত্তরের আশায়, যাতে আপনি 3টি প্রশ্নের উত্তর আমাকে দিতে পারেন। আমার মনে 3টি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, সেই জন্য আমি এখানে এসেছি আপনার কাছে। তো বলছে,
হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? এবার দেখো রাজাবাবু আমাদের প্রশ্নগুলো উৎক্ষেপণ করবেন সন্ন্যাসীর কাছে। কি বলছে? হাউ ক্যান আই নো, হাউ ক্যান আই লার্ন, আমি কিভাবে শিখতে পারি, জানতে পারি, টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক কাজ সঠিক সময়ে কিভাবে করা যায়, আমি কিভাবে শিখতে পারি, এটা আমাকে বলে দিন। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কারা সেই ব্যক্তি, হু আর দ্য পিপল, কারা সেই ব্যক্তি, আই মোস্ট নিড, আমার সবচাইতে প্রয়োজন, সবচাইতে বেশি প্রয়োজন, বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং কাদের প্রতি আমার বেশি আগ্রহ পোষানো উচিত এবং কাদের প্রতি আগ্রহ দেখানো উচিত নয়, একটু বলে দিন না আমাকে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কী সেই কাজ যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশান, যেটা আমার প্রথম নজর কাড়বে, সেই কাজটা কোনটা যেটা আমার প্রথম নজর কাড়বে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হবে, বলে দিন আমাকে। তো রাজা এখানে তিনটি প্রশ্নেই গড়গড় করে সঠিক সময়ে তিনটি প্রশ্নেই গড়গড় করে সেই সন্ন্যাসীর সামনে তুলে ধরলেন, এসেই প্রশ্নগুলো করে দিয়েছেন। কিন্তু এখানে হারমিত কি বলবে কিছু, দেখা যাক কি বলে। দ্য হারমিত লিসেন টু দ্য জার, সন্ন্যাসী রাজার কথা মনোযোগ সহকারে শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কোনো জবাব দিলেন না। হি জাস্ট স্প্যাট হিজ হ্যান্ড অ্যান্ড রেকমেন্সড ডিগিং, তিনি কি করলেন, তার হাতে কিছুটা থুতু দিলেন। হি জাস্ট স্প্যাট মানে থুতু দেওয়া, অন হিজ হ্যান্ড তার হাতে, অ্যান্ড রেকমেন্ডস ডিগিং মানে আবারও খোঁড়াখুড়ি শুরু করে দিলেন। তাহলে এখানে তোমরা অদ্ভুত লাগতে পারে স্প্যাট থুতু দেওয়া, এখানে তোমরা যারা কৃষক পরিবারের আছো তারা হয়তো বুঝতে পারবে যে খোঁড়াখুড়ি করার সময় শ্রমিকরা অনেক সময় হাত থুতু দেয়, কারণ খোঁড়াখুড়ি করার পর হাত অনেক সময় ফসকে যায়, খসখসে হয়ে যায়, শুকিয়ে যায় পরিশ্রম করার সময়। তো হাত থেকে যাতে কোদাল ছুটে না যায় এই জন্যে থুতু দিয়ে হাতটাকে ভিজিয়ে নেওয়া হয়। এই জিনিসটা সকলেই করে, তোমরা যারা দেখে থাকবে, যারা করেছো কাজ কিংবা কাজ করতে দেখেছো এরকম, তারা দেখে থাকবে। তো এখানে সন্ন্যাসীও সেরকমটা করলো। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, রাজা এবার বললেন আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক অ্যাওয়েল ফর ইউ, এবং আমাকে কিছুটা খোঁড়াখুড়ি করতে দিন, আপনার কাজ আমি কিছুটা করে দিচ্ছি, আমাকে দিন কোদালটা। থ্যাঙ্কস, ধন্যবাদ, সেইড দ্য হারমিত বলল, সন্ন্যাসী বলল ধন্যবাদ, হ্যাঁ, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং রাজাকে সেই কোদালটা দিয়ে দিলেন। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি এবার মাটির ওপর বসে পড়লেন, অনেক ক্লান্ত ছিল, দেখেই মনে হচ্ছিল অনেক ক্লান্ত। তো হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তিনি 2 বেডস 2 খণ্ড জমি খনন করলেন, দ্য জার স্টপড, এবার রাজা থেমে গেলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, এবং তার প্রশ্ন দুটো আবারও রিপিট করলেন, পুনরায় প্রশ্ন 3টে আবারও বললেন। কেননা রাজা খুঁড়েই যাচ্ছে, রাজা মনে মনে হয়তো ভাবছে এটা আমার খোঁড়াই হচ্ছে, এই সন্ন্যাসী তো কিছু বলে না, হ্যাঁ আমাকে খাটিয়ে নিচ্ছে শুধু শুধু। হ্যাঁ, দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হ্যাঁ সন্ন্যাসী কিন্তু এখনো কোনো জবাব দিল না, ও হয়তো মনে মনে ভাবছে না একে এখন জবাব দিলে তো পালিয়ে যাবে, একটু কাজটা করিয়ে নি। তো স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, তিনি বললেন দান, আমাকে কোদালটা দিয়ে দিন, এভাবে হাতটা বাড়িয়ে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এবার আপনি একটু বিশ্রাম নিন, আমাকে কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গেভ হিম দ্য স্পেড, কিন্তু রাজা ওনাকে কোদালটা দিলেন না, কারণ রাজা ভাবছে আমি যদি কোদাল দিয়ে দিই ওনা ভাববে কাজকাম কিছু করে দিল না, ওনাকে আর উত্তর দিব না, এরকম হয়তো ভাবতে পারেন। তো রাজা কিন্তু কোদালটা কোনো মতে দিচ্ছেন না, অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, তো তিনি আবারও খোঁড়াখুড়ি চালু রাখলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা পেরিয়ে গেল, অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা পার হয়ে গেল। দেন দ্য সান
began to sink behind the trees. গাছের পিছন দিয়ে সূর্য মামা ডুব দিতে শুরু করেছেন, মানে কি সূর্যাস্ত হতে লেগেছে, এখন সন্ধ্যা নামতে শুরু করেছে। and the jar at last stuck the spade into the ground. তিনি মাটির উপরে সজোরে আঘাত করে কোদালটা আটকে দিলেন মাটির সাথে, and said, এবং বললেন, I came to you, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ ম্যান, ও জ্ঞানী মানুষ, ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, আমার করা প্রশ্নের জবাবের জন্যে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি কোনো প্রশ্নের জবাব দিতে না পারেন, টেল মি সো, আমাকে বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, তাহলে আমি বাড়ি চলে যাই। আমাকে শুধু শুধু খাটিয়ে নিচ্ছেন কেন? আমি বাড়ি চলে যাব, আমাকে বলে দিন যে আপনি পারবেন না প্রশ্নের জবাব দিতে, শুধু শুধু চুপচাপ বসে আছেন কেন? এভাবে রাজা কিন্তু রেগে গেছে এবার। হিয়ার কামস সামওয়ান রানিং, সেইড দ্য হারমিট, সন্ন্যাসী এবার বলছে, দেখো ওই যে দেখুন 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 কে একজন দৌড়ে আসছে এদিকে, লেট আস সি হু ইট ইজ, দেখা যাক কে ইনি কে, দেখুন তো। দ্য জার টার্নড রাউন্ড, রাজা এবার পিছন দিকে ফিরে তাকালেন, অ্যান্ড স, এবং দেখলেন, এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, বনের ভিতর থেকে, বনের গভীর জঙ্গল থেকে একজন দাড়িওয়ালা ব্যক্তি সজোরে দৌড়ে আসছেন। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক, তাহলে লোকটি তার হাত দিয়ে চেপে ধরেছিল তার পেটটা, তাহলে হেল্ড হিজ হ্যান্ডস, তার হাতটা রেখেছিলেন, প্রেসড চেপে রেখেছিলেন, এগেনস্ট হিজ স্টমাক মানে পেট, তার পেটের উপরে চেপে রেখেছিলেন। কেন জানি না আমরা, দেখি কেন। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং সেই হাতের নিচ থেকে, আন্ডার দেম মানে সেই হাতগুলোর নিচ থেকে কি আসছে, ফ্লোয়িং, রক্ত বয়ে চলেছে, রক্ত গল গল করে রক্ত বেরোচ্ছে। তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম, ওই লোকটা আহত, ওর পেটে কেউ আঘাত করেছে, না হলে কোনোভাবে আঘাত লেগেছে। হোয়েন হি রিচড দ্য জার, যখন তিনি রাজার কাছে এসে পৌঁছালেন, সেই দাড়িওয়ালা ব্যক্তি, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিভলি, সে ধীরে ধীরে সে জ্ঞান হারাতে থাকলো এবং আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেললো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাশন দ্য ম্যানস ক্লথিং, রাজা এবং সন্ন্যাসী দুজনে মিলে তার জামা কাপড় আনফ্যাশন মানে খুলে ফেললেন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, তার পেটে একটা বড় ক্ষতের চিহ্ন, যেখান থেকে রক্ত বের হচ্ছে ক্রমাগত। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, রাজা ওনার সমস্ত চেষ্টা দিয়ে খুব ভালোভাবে এটাকে ওয়াশ করলেন, ধুয়ে দিলেন ভালোভাবে সুন্দরভাবে। অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং ব্যান্ডেজ করে দিলেন। কি ব্যান্ডেজ করে দিলেন? ব্যান্ডেজ ইট, সেই ক্ষত স্থানটা ব্যান্ডেজ করে দিলেন, উইথ হিজ হ্যান্ডকারচিফ মানে রুমাল, ওনার রুমাল দিয়ে, এবং সন্ন্যাসীর একটা তোয়ালে ছিল, সেই তোয়ালে দিয়ে তিনি ওনার ক্ষত স্থানটাকে ব্যান্ডেজ করে দিলেন। কিন্তু দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, রক্ত পড়া তখনও বন্ধ হচ্ছিল না। এবং দ্য জার এগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ, সোকড দ্য ওয়ার্ম ব্লাড, কিন্তু রাজা বারংবার মানে বারংবার রিমুভ দ্য ব্যান্ডেজটা খুলছিলেন, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, সেই উষ্ণ রক্তগুলো মুছে দিচ্ছিলেন, অ্যান্ড ওয়াশড, ধুয়ে দিচ্ছিলেন, অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং ক্ষত স্থানটাকে আবারও ব্যান্ডেজ করে দিলেন। তো আজকে এই পর্যন্তই পড়লাম আমরা। আজকে আমরা জানলাম 3টে প্রশ্নের বিজ্ঞ ব্যক্তিরা কি উত্তর দিলেন, তাতে রাজা সন্তুষ্ট হলেন না, এবং রাজা একজন সন্ন্যাসীর কাছে আসলেন, সেখানে এসে তিনি অনেক কাজ করলেন, 2 ঘন্টা যাবৎ খোঁড়াখুড়ি করলেন, তবুও কোনো উত্তর পেলেন না। শেষে একজন দাড়িওয়ালা ব্যক্তিকে জঙ্গলের ভেতর থেকে দৌড়ে আসতে দেখলাম আমরা, তারপর দেখলাম তার পেটে ক্ষত হয়েছে, এবং সেটাকে আমাদের রাজামশাই এবং সন্ন্যাসী মহাশয় দুজনেই ব্যান্ডেজ করে ওনার যত্ন নিলেন, বারবার ব্যান্ডেজ করলেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সাথে থাকো এডুকেয়ার ইংলিশ একাডেমির সাথে।